এখন কি ব্যথা একটু কমছে? নেহা খাবার খেতে খেতে শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ঋতু এখন একটু কমেছে মনে হচ্ছে। এতে গেলে আবার ব্যথা লাগবই না তো? কি জানি, লাগলেও কিছু করার নাই। এই লও, ভাত খাওয়া হলে ওষুধগুলো খাইয়া নিও। নেহার দিকে একটা ব্যথা ট্যাবলেট আর একটা গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল ঋতু। নেহা হালকা হেসে বলল, তুমি আবার এসব আনতে গেলে কেন? এমনি ঠিক হয়ে যেত। আর তাছাড়া বিকেলেই তো খেলাম মেডিসিন। তারপরেও এখন আবার খেতে হবে। এত আঘাত নিয়ে তুমি রাতে ঘুমাও কিভাবে? জ্বর আসে না তোমার? আরে না, জ্বর আসবে কেন? আমার ঘুম আসলে খবরই থাকে না। তুমি এই জন্যই বুঝতে পারো না, তোমার হয়তো রাইতে জ্বর আহে। পর ঋতু আর নেহা দুজনেই খাওয়া শেষ করে কিচেনটা গুছিয়ে যে যার রুমে চলে গেল। আর রুমে এসে দেখলো রুমটা খালি, তবে নাকে সিগারেটের গন্ধ আসছে। কারণ জয়ের এটা নিত্যকার রুটিন। বাড়ির মেইন দরজার চাবি রায়হান সাহেবের কাছে থাকে বলে জয় রাতের খাবার খেয়েও আর বাইরে যেতে পারে না। তাই ঘরে বসে নেশাটা নিবারণ করে। আর নেহাকে কড়াভাবে বলে দিয়েছে যেন বাবার কানে এই কথা না যায়। নেহাও কখনো বলে না রায়হান সাহেবকে, তবে জয়ের মারের ভয়ে বলে না তা কিন্তু নয়। নেহার রায়হান সাহেবকে না বলার কারণ হচ্ছে সে ভালো করেই জানে যদি এই কথা রায়হান সাহেবের কানে পৌঁছায় তাহলে জয়কে বাড়ি থেকে বের করে দিবে। এটা নেহা কিছুতেই চায় না। মেয়েরা আর যাই হোক কখনো স্বামীর খারাপ কিছু হোক সেটা চায় না। তবে আশ্চর্যের বিষয় হলো জয় নেশা করলেও কখনো নেশাগ্রস্ত হয়নি, অর্থাৎ মাতাল হয় না। পুরো 1 বোতল মদ খেয়েও একদম ঠিকঠাকই থাকে। তবে জয় ঠিকঠাক থাকলেও নেহা যেন মদ আর সিগারেটের গন্ধ প্রতিদিন অতিষ্ঠ। না কিছু বলতে পারে আর না কিছু করতে পারে, কারণ বললেও যে নিজের দুঃখ নিজেই টেনে আনবে সেটা নেহা ভালো করেই জানে। পর প্রথম তো নেহার গন্ধ সহ্য করতে না পেরে বমি করে দিত, তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ নাকি অভ্যাসের দাস, তাই নেহাও অভ্যস্ত হয়ে গেছে। যদিও বিয়ের পর গন্ধ সইতে না পেরে নেহা একদিন বলেছিল যেন এইসব ঘরে না খায়। তবে এই একটা কথার বিনিময়ে জয় সেদিন নেহাকে ছুটি দিয়ে মেরেছিল আর চেঁচিয়ে বলেছিল, তোর এত বড় সাহস, তুই আমাকে আমার ঘরে মদ খেতে বারণ করছিস? আমাকে মদ খেতে বারণ করার তুই কে? একে তো তোকে বিয়ে করে রাত 10টার আগে ঘরে আসতে হচ্ছে, তার উপর খাবার খেয়েও একটু বাইরে যেতে পারি না। তুই জানিস আমি আগে কয়টায় বাড়িতে আসতাম? 12টা 1টার দিকে, আর এখন বাড়িতে আসতে হয় রাত 10টার আগে। শুধু তোর জন্যই এইসব হয়েছে। আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি ঘরে বসেই মদ খাবো। তোর সমস্যা হলে তুই রুম থেকে বেরিয়ে যা, কিন্তু ফার্দার কখনো আমাকে এমন কথা বলার দুঃসাহস করবি না। একটা কথা কান খুলে শুনে রাখ, সবসময় নিজের সীমার মধ্যে থাকবি। কখনো আমার বউ হওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর জন্য ভালো হবে না। মাইন্ড ইট। সেদিনের পর থেকে নেহা আর কখনো কিছু বলেনি জয়ের মদ খাওয়া নিয়ে। যার মতো থাকুক না, সে কারণ শুধু এইসবে নাক গলাতে যাবে। নেহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো নিচে বিছানা করে শুয়ে পড়ল, কিন্তু শুতে গিয়েই তার হাজারো কষ্ট। আজকাল শুতে আসলেই যেন শরীরের ব্যথাটা মাথার চারা দিয়ে উঠবে। কাল রাতে আর সকালের মারগুলোর জন্য সোজা হয়ে শুতেও পারছে না। পিঠটা কিছুতেই বিছানার সাথে লাগাতে পারছে না। এক পাশ হয়ে কতক্ষণই বা শোয়া যায়। তার উপর ইদানিং নিচ থেকে ঠান্ডা ওঠে, যার ফলে নেহা রাতে প্রচুর শীত করে। এখন দিনের বেলায় গরম পড়লেও রাতের বেলায় যথেষ্ট শীত অনুভূত হয়। আর সবচেয়ে বড় কথা হলো নেহা যে কাঁথাটা গায়ে দেয় সেটা একদম পাতলা, যার দরুন শীতটা নেহার আরো বেশি লাগে। নেহা শোয়া থেকেই কয়েকবার ব্যালকনির দরজার দিকে উঁকি দিল, কিন্তু জয়ের আসার কোনো নাম গন্ধই নেই। হয়তো বা, কে জানে। আচ্ছা এখন কথা না বলে খেয়ে নাও তো। আচ্ছা ওনাকে কি বলবো যে নিচে ফ্লোর থেকে ঠান্ডা উঠছে? উনি কি আমার কথা শুনবে, নাকি বললে আবার মারধর করবেন? কিছু না বলেও তো উপায় নেই। নিচ থেকে ঠান্ডা লাগে বলে আমি রাতে ঘুমাতেও পারি না, তার উপর সারা শরীর ব্যথা। কি করব আমি? ওনাকে কি বলা উচিত নাকি না বলাটাই শ্রেয়? নেহা যখন এসব 7-5 ভাবছিল তখনই ব্যালকনির দরজা বন্ধ করার আওয়াজ কানে আসলো। তাকিয়ে দেখে জয় ভেতরে এসেছে। জয় এক নজর নেহার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ল। নেহা কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে জয়ের দিকে তাকালো। জয় তখন মোবাইলে কিছু একটা করছে, সম্ভবত ফেসবুকিং করছে। তবে জয়ের একটা বিষয় লক্ষ্য করে আজ নেহা একটু অবাকই হলো, আর সেটা হলো জয় আজকে মীরার সাথে কথা না বলেই ব্যালকনি থেকে চলে এসেছে। প্রতিদিন তো মদ খাওয়ার পর মীরার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলার পর রুমে আসে।
আজ তাহলে কথা না বলে চলে আসলো কেন? কিন্তু নেহা বেশি সময় ধরে এইসব ভাবলো না। সব ভাবনা একপাশে রেখে কাতর গলায় জয়কে ডেকে উঠল। আছেন? জয় ভ্রু কুচকে তাকালো নেহার দিকে, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? জয় কিছু একটা ভেবে বলল, না, বল। আমার না নিচে শুয়ে থাকতে কষ্ট হচ্ছে, তাতে প্রচুর শীত করে, কাঁথাটাও পাতলা। আমি কি? পুরো কথা শেষ করতে পারলো না নেহা, তার আগেই জয় রাগী কণ্ঠে বলল, তার মানে এখন তুই বলতে চাইছিস যে আমি যেন তোকে পাশে নিয়ে ঘুমাই? হা হা হা। তাহলে বলবো তুই জেগে জেগে এই স্বপ্ন দেখা বন্ধ করে দে, কারণ আমি কোনো দিনও তোকে বিছানায় আমার পাশে জায়গা দিব না। তুই যেখানে আছিস তোর জায়গা ওখানেই। আমার পাশে শোয়ার মতো তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই তো আমার বেড পার্টনার বাদ দিয়ে রুম পার্টনার হওয়ারও যোগ্যতা রাখিস না। তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার পাশে বিছানায় জায়গা দিব? যেখানে আছিস সেখানেই থাক। শীত পড়ছে বলে মিথ্যা নাটক করিস না। কোনো শীত টিত পড়ছে না। শীত আসলে তোর জন্য একার আসবে না, আমাদের জন্য আসতো। কই, আমার তো কোনো শীত লাগছে না। যত সব নাটকবাজ। এত চলে যেতে বলি চলে তো যাই না, উল্টো সবসময় দেখবো চোখের সামনে এসে ঘ্যানর ঘ্যানর করছে। কথাগুলো বলেই জয় ওপাশ ফিরে শুয়ে পড়ল, আর নেহা সেভাবেই থমেরে বসে জয়ের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই টুপ করে দুফোঁটা জল চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল। এই মানুষটা ওকে বরাবরই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। ওর যে কোনো কথার বিপরীতে অপমান করে কথা না বললে যেন জয়ের পেটের ভাত হজমই হয় না। সামান্য নিচে থাকতে কষ্ট হয়, তাই তো বলেছিল। কে এমন মহাভারত অশুদ্ধ করে ফেললো যে এতগুলো কথা শুনিয়ে দিল? ও তো আর বিছানায় থাকতে বলেনি, বলতে চেয়েছে আলমারি থেকে একটা কম্বল নামাতে পারবে কিনা। কিন্তু জয়কে পুরো কথা শেষ করতে না দিয়ে নিজের মতো করে বলে গেল। ওকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নেহাও আর কিছু না বলে পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে এক পাশ হয়ে শুয়ে পড়লো, আর শুয়ে শুয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। কি অদ্ভুত, কান্নাটা ও নিজের ইচ্ছে মতো কাঁদতে পারে না, নীরবে চোখের জল ফেলতে হয়। নেহার খুব ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে। কেন ওর সাথে এমন হলো? ও কি অপরাধ করেছিল যে এমন একটা শাস্তি উপরওয়ালা ওকে দিচ্ছে? কিন্তু আফসোস, নিজের ইচ্ছে মতো চিৎকার করে কাঁদতেও পারে না সে, কারণ কান্নার আওয়াজ জয়ের কানে গেলে হয়তো এই রুমেই জায়গা হবে না। হয়তো তখন ব্যালকনিতেই ছুঁড়ে মারবে। তাই নীরবেই চোখের জল ফেলেছে। আসলে মানুষ যে ধারণা করে মেয়েদের গায়ের রং সুন্দর হলেই সে শ্বশুর বাড়িতে সুখী থাকবে, সেটা কিন্তু একদম উল্টো ধারণা। কারণ গায়ের রং সুন্দর হলেই হয় না, কপাল নামক জিনিসটাও ভালো হতে হয়। যদি কপালটা খারাপ হয় তাহলে গায়ের রঙও তখন ফিকে পড়ে যায়। আর কপাল খারাপ বলেই হয়তো নেহার মতো এত সুন্দরী একটা মেয়ে আজ শ্বশুর বাড়িতে এসে অবহেলার পাত্রী হয়ে গেছে। স্বামী নামক মানুষটি যেন দু চোখের বিশ্বে। নেহা নিজেও জান না ওর ভবিষ্যৎটা কি, কারণ এতটুকু নিশ্চিত যে সে স্বামী নামক মানুষটি কখনো ওকে ভালোবাসবে না। আর ভালোবাসবেই বা কি, সে তো অন্য কারো। নেহা জানে সে চলে গেলেই জয় মীরাকে বিয়ে করবে। এমনকি জয় বিয়ের পর থেকে আজ পর্যন্ত কম হলেও 100বার বলেছে নেহা যেন নিজ থেকে ওকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু নেহা সেটা কিছুতেই করতে পারবে না, কারণ সেই মানুষটিকে অনেক বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষটি যতই অবহেলা করুক, যতই কষ্ট দিক, এমনকি বিষ খাইয়ে দিলেও নেহা সেটা অমৃত ভেবে খেয়ে নেবে। তবুও এই মানুষটিকে সে ডিভোর্স দিতে পারবে না। রাতটা প্রতিদিনের মতোই পার হলো নেহার। চোখের জলে বালিশ ভিজিয়ে কখন যে ঘুমিয়েছে নিজেও জানে না। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও নেহা একদম সকালবেলা উঠে গিয়েছে। নেহার এটা রোজকার অভ্যাস। সকাল হলেই ঘুমটা যেন অটোমেটিক ভেঙে যায় তার। সেই বাড়িতে আসার পর থেকে প্রতিদিনই 5টা বাজতেই উঠে যায়। শুধু কালকেই উঠতে একটু লেট হয়েছে তার, আর সেটাও জয়ের সহ্য হয়নি। নেহাকে লাথি দিয়ে তুলেছিল ঘুম থেকে। নেহা কিচেনে গিয়ে সবার জন্য সকালের নাস্তা বানিয়ে নিল দ্রুত, কারণ 8টা বাজতেই সবাই ব্রেকফাস্ট করবে। কেননা রায়হান সাহেবের করা আদেশের মধ্যে এটাও অন্যতম একটা আদেশ। আর তাহলে সবাইকে সকাল 8টায় নাস্তার টেবিলে থাকা চায়। তাই সবাই রায়হান সাহেবের ভয়ে 8টা বাজার আগেই নাস্তার টেবিলে এসে হাজির থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো রায়হান সাহেব এখনো জানেন না নেহা ওনার ঘরের সার্ভেন্ট হয়ে গেছে। নেহা যে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করে সেটাও রায়হান সাহেবের অজানা। উনি তো মনে করে ঋতুই বাসার সব কাজ করে, নেহা এই বাসাতে ওনার মেয়ের মতোই আছে। নেহা আর ঋতু মিলে 7:30টার আগেই ব্রেকফাস্ট রেডি করে ফেললো।
এখন শুধু ডাইনিং এ নিয়ে রাখার বাকি। সেটা 8টা বাজার 10 মিনিট আগেই রেখে আসবে। এখন একটু রুমে যাওয়া দরকার, কারণ এখন জয় জগিং থেকে আসবে। আর জগিং থেকে এসে যদি বিছানাটা গোছানো না দেখে, তাহলে আবারও নেহার গায়ে হাত তুলবে। তাই নেহাও সকালের নাস্তা রেডি করে দ্রুত গিয়ে জয়ের বিছানাটা গুছিয়ে রাখ। জয়ের আর যাই খারাপ দিক থাকুক, ওর একটা ভালো দিক হলো সকাল সকাল ওঠা। জয় 6টা বাজেই উঠে যায়, আর উঠে ঘন্টাখানেক বাগানের দিকে এক্সারসাইজ করে নেয়। আর এটা ওর নিত্যদিনের রুটিন। হয়তো রোজ এক্সারসাইজ করে বলেই ওর বডিটা এত স্লিপ। নেহা ঋতুকে কিচেনে থাকতে বলে রুমে চলে আসলো। রুমে এসে ঝটপট বিছানাটা গুছিয়ে নিল। 4:45 বাজে, তার মানে এখনই জয় চলে আসবে। আর বাবাও নিশ্চয়ই উঠে গিয়েছে, টেবিলে নাস্তা সাজাতে হবে। তাই নেহা আবারও কিচেনে চলে আসলো। নেহা বাবা আসার টাইম হয়ে গেছে, টেবিলে খাবারগুলো নিয়ে যেতে হবে। তুমি আমাকে একটু এগিয়ে দাও, আমি রেখে আসি। আর কথায় ঋতু বিনা বাক্যে সম্মতি জানালো। এরপর দুজনে মিলে ডাইনিং এ নাস্তাগুলো রেখে আসে। আর 8টা বাজতেই সবাই ডাইনিং এ এসে বসলো, শুধু নেহা ছাড়া। নেহা না বসে সবাইকে খাবার সার্ভ করছে। সবাইকে একে একে প্লেটে নাস্তা দিয়ে সবশেষে জয়ের প্লেটে নাস্তা দিতেই জয়ের পাশে গিয়ে দাঁড়ালো নেহা। জয় প্লেটের দিকে তাকিয়ে আছে। ওদের সকালের নাস্তা হচ্ছে রুটি, পরোটা আর যে কোনো একটা ভাজি। নেহা যে না জয়ের প্লেটে ভাজি দিতে যাবে, অমনি পানির গ্লাসে হাত লেগে পানির গ্লাসটা থাকা সব পানি জয়ের শার্টে গিয়ে পড়লো। মুহূর্তেই জয় চেঁচিয়ে ওঠে। হোয়াট দ্য হেল? বলেই জয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে রায়হান সাহেব, শায়লা বেগম আর জেসি সবাই জয়ের দিকে তাকালো। নেহা তো রীতিমতো ভয়ে শুকিয়ে গেছে। ওর সাথে কি হতে পারে সেটা ভাবতেই যেন ওর পুরো শরীর কাঁপছে। নেহা নিশ্চিত জয় এখন বাবার সামনে কিছু না বললেও রুমে গিয়ে ওকে ঠিকই মারবে। জয় রাগী চোখে একবার নেহার দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকালো। তারপর রাগে ফুসফুস করতে করতে শার্টের পানিগুলো ছাড়তে ছাড়তে বলল, পানিগুলো আমার গায়ে ফেলতে হলো? চোখের কি মাথা খেয়েছো? দেখে কাজ করতে পারো না তো কাজ করতে কে বলে? আমার শার্টটা পুরো ভিজিয়ে দিলে। এখন আবার আমার রুমে গিয়ে শার্ট চেঞ্জ করতে হবে? চোখ কি আলমারিতে? বাকি কথা শেষ করতে পারলো না জয়। তার আগেই ওর থেকে 2 গুণ ধমক দিয়ে উঠলেন রায়হান সাহেব। স্টপ দিস ননসেন্স! কি হচ্ছেটা কি জয়? নেহা না দেখে না হয় পানিটা ফেলে দিয়েছে, তাই বলে কি তুই এমন ধমক দিবি ওকে? ও তো আর ইচ্ছে করে ফেলেনি, ভুলবশত হাতে লেগে গিয়েছে। তার জন্য তুই এমন রাগ দেখাবি? সরি বলো কে? ড্যাড, তুমি দেখছো না আমার শার্টের? সরি বলতে বলেছে নেহাকে। সরি। রায়হান সাহেবের কথা শুনে জয় যেন রেগে ফেটে পড়ছে। পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। ওকে কিনা নেহাকে সরি বলতে হবে? নো, নেভার। এই ছোট লোকটাকে সে কিছুতেই সরি বলবে না। প্রয়োজনে আজ বাবার কথা শুনবে না সে, তবুও সরি বলবেন না। কি হলো, কথা কানে যায়নি? কি বলেছে? থাক না বাবা, ভুলটা আমারই হয়েছে। সরিটা তো আমার বলা উচিত। আপনি শুধু শুধু ওনাকে ধমকাচ্ছেন। আমার অসাবধানতার কারণেই এমন হয়েছে। আপনি ওনাকে কিছু বলবেন না। নেহার কথায় রায়হান সাহেব আপত্তি করে বললেন, তোর কোনো দোষ নেই মা, ভুল তো মানুষেরই হয়। তাই বলে ভুল করে একটু পানি পড়েছে বলেও এমন করবে? ওকে সরি বলতেই হবে, নয়তো। প্লিজ বাবা, আমার কথাটা অন্তত রাখুন। বললাম তো ভুলটা আমার। উনি কেন আমাকে সরি বলবেন? বরং আমি ওনার কাছে সরি। আমার জন্য ওনার শার্টটা ভিজে গেল। এতক্ষণ সময় ধরে শায়লা বেগম চুপ করে সব দেখলেও এখন যেন আর চুপ করে থাকতে পারলেন না। উনি রেগে বলে উঠলেন, তুমি কেমন মানুষ? নিজের ছেলেকে সাপোর্ট না করে বাহিরের মানুষকে সাপোর্ট করছো। একে তো আমার ছেলেটার এত দামি শার্টটা ভিজিয়ে দিল, তার উপর এখন তুমি আরো ওর হয়ে সাবাই গাইছো। ও তো বলছে ওর দোষেই পানিটা পড়েছে, তাহলে আমার ছেলে কেন সরি বলবে ওকে? ও যেহেতু দোষ করেছে, সরি তো অল বলা উচিত। কথাগুলো বলে শায়লা বেগম এবার রাগী চোখে নেহার দিকে তাকালেন। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি বলো জয়কে। সরি বলবে বলবে বলছো, কিন্তু সরি শব্দটা তো এখনো পর্যন্ত মুখ দিয়ে বের হলো না। তাড়াতাড়ি সরি বলো আমার ছেলেকে। শায়লা! রায়হান সাহেবের ধমককে উপেক্ষা করে শায়লা বেগম বললেন, এমন ধমক দেওয়ার কি আছে? আমি তো জাস্ট সরি বলতে বলেছি, পায়ে তো আর ধরতে বলছি না। কি হলো, সরি বলো। শাশুড়ির কথায় নেহা এবার জয়ের দিকে তাকিয়ে সরি বলতে যাবে, তার আগে জয় হেসে বলে উঠল, মম, তুমি শুধু শুধু রাগ করছো। দোষটা আসলে আমারই। ড্যাড ঠিকই বলছে, আমার এমন রাগ করা উচিত হয়নি। নিহা, আই অ্যাম সরি। আমার আসলে
এমন ধমক দিয়ে কথা বলা উচিত হয়নি। জয়ের সরি বলা দেখে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম আর জেসির চোখ থেকে যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। জয় সব কি করছে? ওকে না এই কেউ মেয়েটাকে সরি বলছে? শায়লা বেগম আর জেসির যেন এটা হজম হতো না। মা মেয়ে দুজনেই যত দ্রুত সম্ভব কোনো মতো খাওয়া শেষ করে রুমে চলে গেল। জয় পাকা হাসলো। মা আর বোন যে জয়ের সরি বলাটা হজম করতে পারেনি সেটা জয় ভালো করেই বুঝেছে। জানেও না জয় কোন ধাতুতে গড়া। রায়হান সাহেব বেরিয়ে যেতেই জয় সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো। আর যাওয়ার সময় নেহাকেও ডেকে গেল যেন রুমে আসে। নেহাও জানে জয় কেন ডাকছে ওকে। ওর যে আজ কপালে দুঃখ আছে সেটা ওর বুঝতে দেরি হলো না। তাই ঋতুকে টেবিলটা পরিষ্কার করতে বলে ভয়ে ভয়ে জয়ের পেছন পেছন যেতে লাগলো। নেহার হাত পা ভাবছে, কে জানে জয় এখন কি করে ওর সাথে। আমি জানি এখন উনি আবার আমাকে মারবেন, কারণ আমার জন্য বাবা ওনাকে বকেছে, তার উপর সবার সামনে সরি বলিয়েছে। আমাকে কি আর এমনি এমনি ছেড়ে দিবে? কেন যে তখন সাবধানে দেখে কাজ করলাম না? তখন সাবধানে কাজ করলে এখন আর এমন হতো না। আল্লাহ, এইবারের মতো বাঁচাও আমায়। কথাগুলো ভাবতে ভাবতে নেহার রুমে এসে ঢুকলো। আর রুমে ঢুকেই নেহা বড়সড় একটা ঢুক দিল। ভয়ের পরিমাণটা যেন আগের চেয়েও শতগুণ বেড়ে গেল। আর তার কারণ হলো জয় হাতে কারেন্টের তার নিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের শার্টটাও বিছানায় পড়ে আছে, হয়তো গা থেকে খুলে ছুঁড়ে মেরেছে। অন্য সময় বলে জয় কেমন খালি গায়ে দেখে নেহা লজ্জায় ওর দিকে তাকাতেই পারতো না, কিন্তু এখন যেন লজ্জা শরমের কথা ভুলে গেছে। টলমল চোখে জয়ের দিকে তাকিয়ে আছে সে। জয় তাচ্ছিল্য হেসে বলে উঠল, আরে মেম সাহেব এসেছেন তাহলে? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। বলতে বলতে জয় হাতে কারেন্টের তারটা পেঁচাতে পেঁচাতে বাঁকা হেসে নেহার দিকে এগিয়ে আসতে লাগলো। নেহার সারা শরীর কাঁপছে। জয় এখন কি করবে সেটা মনে করতেই নেহার আত্মা শুকিয়ে যাচ্ছে। নেহার যেন এখনই কান্না আসছে ভয়। নেহা দিক বিদিক শূন্য হয়ে কি করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে জয়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর জয়ের পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। সব সময় সাবধানে কাজ করব, আর কখনো এমন ভুল হবে না। প্লিজ আজকের মতো ক্ষমা করে দিন আমায়। কথাগুলো বলছে আর কাছে নেহা। যদিও নেহা জানে পায়ে ধরলেও কোনো লাভ হবে না, কারণ এর আগেও অনেকবার নেহা জয়ের পা ধরেছে যেন তাকে কোনো শাস্তি দেওয়া না হয়। কিন্তু জয় বরাবরই পাষাণ হৃদয়ের পরিচয় দিয়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। নেহার চোখের জল আর পায়ে পড়ে আর্তনাদ করাটাও যেন জয়ের শব্দ মনকে গলাতে পারল না। জয় যেন নেহার কথাগুলো কানেই নিল না, বরং নেহার চুলের মুঠি ধরে একটানে নেহাকে তুলে দাঁড় করিয়ে দিল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, তোর কি মনে হয় তুই পায়ে ধরে এমন নাটক করলে আমি তোকে ছেড়ে দিব? মোটেও না। তোর জন্য আজ আমি ড্যাডের কাছে এতগুলো কথা শুনেছি। তোর জন্য, শুধু তোর জন্যই আমাকে ড্যাড ধমক দিয়ে কথা বলেছে। তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না। তাই তো আজ বেল্ট না নিয়ে ইলেকট্রিক তার নিয়েছি, যাতে আজকের মায়েরগুলো তোর সারা জীবন মনে থাকে। বলেই জয় নেহার গায়ের উপর এলোপাথারি আঘাত করতে লাগলো। একে তো চুলের মুঠি ধরে রেখেছে, তার উপর তার দিয়ে ঘুষির মতো আঘাত করছে। নেহা যেন কিছুতেই নিতে পারছে না মারগুলো। এমনিতেই আগের মারের ব্যথাগুলো এখনো কমেনি, তার উপর আবার আজকের মার। নেহা কাঁদছে আর হাত দিয়ে নিজের শরীরকে তার আঘাত থেকে বাঁচাতে চাইছে। তবে আশ্চর্যের বিষয় হলো নেহা হাত দিয়ে নিজের শরীর বাঁচাতে চাইছে ঠিকই, কিন্তু একবারও জয়কে বাধা দেওয়ার চেষ্টা করেনি, কিংবা জয়ের হাতের তারটাতেও হাত দেয়নি। শুধু নিজের শরীরকে ঢাকার চেষ্টা করছে হাত দিয়ে। তবুও যেন নেহা ব্যর্থ। জয় মারছে আর বলছে, তুই আমার লাইফে এসে আমার জীবনটাকে হেল করে দিয়েছিস। কোন দুঃখে যে বাবার কথায় আমি তোর মতো ছোট লোককে বিয়ে করলাম আমি নিজেও জানি না। তোকে বারবার বলেছি, হয় আমার লাইফ থেকে অনেক দূরে চলে যা, নয়তো আমার চোখের সামনে আসবি না। তুই বুঝিস না আমার তোকে সহ্য হয় না, তারপরেও কেন চোখের সামনে ঘুরঘুর করিস? কেন চোখের সামনে ঘুরঘুর করিস? তোর জন্য আজ আমার এত সুন্দর শার্টটা ভিজে গেল। আমি জানি তুই ইচ্ছে করে এটা করেছিস, কারণ তুই চাস না আমি এই সুন্দর শার্টটা পরে মীরার সাথে দেখা করতে যাই। তুই তো জানতি এটা আমি মীরার সাথে ডেটিংয়ে যাওয়ার জন্য কিনে এনেছি, আর এই জন্যই তো পানি ফেলে ভিজিয়ে দিলে। তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো বলেই জয় নেহার চুলের মুঠি ছিঁড়ে দিয়ে নেহার পেটে সচরে একটা লাথি দিল। লাথিটা এত জোরে ছিল যে নেহা তাল সামলাতে না পেরে জয়ের থেকে অনেকটা দূরে গিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ব্যথাটা যেন খুব জোরেই পেয়েছে নেহা। সাথে সাথে নেহা ব্যথায় কুঁকিয়ে উঠল। মা গো মা, আল্লাহ গো,
নেহার এত আর্তনাদ, কিন্তু জয়ের কোনো ভাবান্তরই হলো না এতে। বরং সে কেটে গিয়ে নেহার পাটলোরে হাঁটু বিছিয়ে বসে নেহার মুখটা এক হাতে চেপে ধরে নেহার মুখের সামনে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, আজকের পর থেকে কোনো নাটক করার আগে 100 বার ভাববি। আর হ্যাঁ, পারলে আমার বাড়ি থেকেই চলে যাবি। তোকে রোজ রোজ দেখতে দেখতে আমি ক্লান্ত। বিশ্বাস কর, তোর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছে না। তুই কখন যে বুঝবি সেটা আল্লাহ মাবুদই জানে। তোদের মতো ছোট লোকদের এই একটাই সমস্যা, হাজারো কথা বললেও তোদের গায়ে লাগে না। তোর জন্য আমার মম আর ছোট বোনটা পর্যন্ত ড্যাডের কাছে বকা খায়। ফার্দার যদি এমন ছোট লোকের মতো কাজ করিস আর তোর জন্য আমরা কেউ ড্যাডের কাছে বকুনি খাই, তাহলে তোকে গলা টিপে মারতে আমি 2 বারও ভাববো না। প্রতিদিন মার খেয়েও কেন যে এখনো পড়ে আছিস সেটাই আমার বুঝে আসে না। তো সব ফাউল কোথাকার, লাইফটাই পুরো জাহান্নাম বানিয়ে দিল। কথাগুলো বলেই জয় নেহাকে ছেড়ে দিয়ে হাতের তারটা ছুঁড়ে ফেলে দ্রুত আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আর নেহা সেখানেই পড়ে রইল। প্রতিদিন মার খেয়ে উঠে বসার চেষ্টা করলেও আজ যেন উঠে বসার চেষ্টাও করতে পারছে না। প্রতিদিনের তুলনায় আজ মারটা একটু বেশি হয়ে গেছে। তার উপর ইলেকট্রিক তারের আঘাতগুলো যেন পুরো শরীরকে বিষাক্ত করে তুলেছে। আঘাতের তীব্র যন্ত্রণা সইতে না পেরে নেহার নাকের পানি আর চোখের পানি যেন একাকার হয়ে গড়িয়ে পড়ছে। হাত দিয়ে চোখের পানিগুলো মোছারও যেন শক্তি পাচ্ছে না। আসলে তখন হাত দিয়ে তার আঘাত থেকে শরীর বাঁচাতে গিয়ে তার আঘাতগুলো সব হাতে পড়ায় হাতটাও এখন প্রচন্ড যন্ত্রণা করছে। মারের আঘাতগুলো সব হাতে লাগছে, দাগ সৃষ্টি করেছে, যার ফলে হাতগুলো প্রচুর ব্যথা করছে। নেহা কোনো রকম ওঠার চেষ্টা না করে সেখানেই শুয়ে রইল। বাবা, মা, দেখো তোমাদের মেয়ে কতটা সুখে আছে। দেখো তোমাদের মেয়ে কেমন রাজরানী হয়ে আছে। তোমরা তো সবসময় চেয়েছিলে তোমাদের মেয়েকে একটা রাজপুত্রের সাথে বিয়ে দিতে, আর দিয়েও ছিলে। তবে রাজপুত্র নয়, একটা অমানুষের সাথে বিয়ে দিয়েছো তোমাদের মেয়েকে, যার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই। তবে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো আমার সুখের জন্যই সব করেছিলে। কিন্তু কে জানতো আমি অনেক বড় হতভাগী। দিনের পর দিন যেই মানুষটার এত অত্যাচার সহ্য করেও মানুষটাকে ভালোবেসে এসেছি, তার মনে আমার জন্য এইটুকু দয়া মায়া নেই। আজ আমি বুঝতে পেরে গেছি, আমি শুধু মরিচিকার পেছনেই ছুটছি। ভালোবাসা সে তো দুর্লভ বস্তু। ঋতু খাবার টেবিলে বসে কিচেনে কিছু টুকটাক কাজ করার পরেও যখন দেখলো নেহা আসছে না, তখন ঋতুর মনে ছটকা লাগলো। জয় তো ওকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল। ঋতুর মনে অজানা একটা ভয় ঢুকলো। দ্রুত কিচেন থেকে বেরিয়ে নেহার রুমের দিকে হাঁটা ধরলো আর মনে মনে ভাবতে লাগলো, মিয়া ভাবি এখনো আসতেছে না কেন? ছোট সাহেব তো সেই কখন চইলা গেছে, না জানি আবারও মারছে কিনা। নয়তো ভাবি তো এতক্ষণ রুমে বইসা থাকতো না, এতক্ষণে খানা খাওয়ার জন্য নিচে নাইমা আসতো। আল্লাহ, নিহা ভাবি যেন ঠিক থাকে, নিহা ভাবির যেন কিচ্ছু না হয়। ঋতু মনে মনে এইসব বলতে বলতে নেহার রুমে প্রবেশ করলো আর রুমে ঢুকেই হা হয়ে গেল। নেহা ফ্লোরে পড়ে আছে। ঋতু ভাবি বলে দৌড়ে নেহার পাশে গিয়ে বসে পড়লো। ভাবি, ভাবি গো, কি হয়েছে তোমার? এইভাবে ফ্লোরে শুয়ে আসো কেন? আবারও ছোট সাহেব মারছে তোমায়, তাই না? আমি জানতাম এমন কিছুই হইব। ওঠো ভাবি, আমি সাহায্য করতেছি তোমায়। আসো, বিছানায় গিয়ে শুইবা। ঋতু, আমার শরীরটা অসাড় হয়ে আছে, উঠে বসার শক্তিটাও পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে আমার। বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে আমার। আমি আর নিতে পারছি না এসব। আচ্ছা ঋতু, আমার একটা কথা রাখবে? কি কথা কও? আমি তোমার জন্য সব করতে পারবো। কও কি করতে হইব? আমার জন্য একটা বিষের বোতল এনে দিতে পারবা? আমি রোজ মারগুলো আর সইতে পারছি না। তুমি আমাকে একটা বিষের বোতল এনে দাও, বিষ খেয়ে সবাইকে একেবারে মুক্ত করে দেই। আমি মরে গেলেই সবার ভালো হবে। আমি এসব কষ্ট আর সহ্য করতে পারছি না, সত্যিই পারছি না। ভাবি, এইসব কি কইতাছ? এমন কইতা নাই। খবরদার এমন কথা আর কখনো কইবা না। তুমি মরবে কেন? মেয়ে বলে কি পয়সা গেছো নাকি? এসব কথা আর যেন না শুনি। আসো, বিছানায় নিয়ে যাই তোমায়। না ঋতু, ওই বিছানাটা আমার জন্য না। বিছানায় শুলে আবারও রাতে মার খেতে হবে। তুমি এক কাজ করো, ওইখানে আলমারির পাশে একটা মাদুর আছে, ওটা বিছিয়ে দাও নিচে। নেহার কথা শুনে ঋতু চা বসার বসে গেল। তার কোনো প্রশ্ন না করে মাদুরটা পিছিয়ে দিয়ে নেহাকে ধরে মাদুরে শুইয়ে দিল। তবে জিদ করে নয়, উপর হয়ে শুয়েছে নেহা, কারণ তার আঘাতগুলো পিঠে প্রচন্ড পীড়া দিচ্ছে। জিদ হয়ে শুলে তো আরো বেশি ব্যথা করবে। তুমি এইভাবে থাকো,
আমি মুভ লইয়া আইতাছি। বলে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নেহাও কোনো রকম প্রত্যুত্তর না করে সেভাবেই শুরু হলো। একটু পরেই ঋতু মুখ দিয়ে ফিরে আসলো। তারপর নেহার পাশে বসে পিঠ থেকে শাড়িটা সরিয়ে ব্লাউজের হুকগুলো সব খুলে ফেললো। আর সবগুলো হুক খুলতেই ঋতু আটকে উঠলো, কারণ নেহার কোমর থেকে শুরু করে মাথার ছুটি পর্যন্ত পুরো পিঠটাতে চিকন চিকন দাগ হয়ে আছে। সব পিঠটা যেন কালচে হয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে তো চামড়া ঝলসে গিয়ে রক্ত পড়ছে। ঋতু এতক্ষণ নেহার হাতের দাগগুলো খেয়াল করেনি। এখন হঠাৎ হাতের দিকে চোখ যেতেই ঋতু আরো বেশি অবাক হলো। 2 হাতে প্রচন্ড রকম দাগ হয়ে গেছে। নেহার শরীরের আঘাতগুলো দেখে ঋতুরও যেন চোখে জল চলে আসলো। নেহা যাতে আঘাত না পায় তার জন্য আস্তে আস্তে নেহার পিঠের ক্ষতগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। নেহার পিঠে মুভ স্পর্শ করাতেই নেহা মাগো বলে বালিশের কভার কামছে ধরল। হয়তো আঘাতযুক্ত স্থানে মুভ লাগায় যন্ত্রণা করছে বেশি। ঋতু মুভ লাগাতে লাগাতে কান্না মিশ্রিত করায় বলতো, আমাকে এত করে কই এই বাড়ি থেকে চইলা যাও, কেন পইরা আসো এখানে? কেমন পশুর মতো মারছে? এভাবে কেউ মারে? কোনো জানোয়ারও তো এমন করে কাউরে মারে না। পুরো পিঠ লাল হয়ে গেছে। কেন যে আমার কথা শোনো না? কথাগুলো বলছে আর নেহার পিঠে মুভ লাগাচ্ছে ঋতু। নেহা কিছু বলল না, কারণ কিছু বলার মতো নেই তার। কোমরে আর পিঠের মুভ লাগানো শেষ হলে হাতেও মুভ লাগিয়ে দিল ঋতু। নেহাকে সে খুব ভালোবাসে, তাই তো এই মানুষটার কষ্ট সে সহ্য করতে পারে না। নেহার গায়ের প্রতিটা আঘাতের ব্যথাই যেন নিজের গায়ে অনুভব করে ঋতু। ঋতু ফ্যানটা একটু চালিয়ে দাও তো, খুব জ্বলছে। ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও নেহার পাশে এসে বসলো। ভাবি আজ কি দিয়ে এমন মারছে কৌতো? আজকের গুলো বেল্টের দাগ না, কেমন চিকন চিকন দাগ হইয়া গেছে দেহ। আজ নিশ্চয়ই অন্য কিছু দিয়া মারছে। কি দিয়া মারছে কৌতো? বেশি কিছু দিয়ে মারেনি, ইলেকট্রিক তার দিয়ে মেরেছে, তাই এমন চিকন চিকন দাগ হয়ে গেছে। কি কারেন্টের তার দিয়া মারছে? উনি কি মানুষ নাকি জানোয়ার? এমন করে বলছো কেন ঋতু? মানুষ কখনো জানোয়ার হয় না। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, এমন করে বলতে নেই। আরে রাহো তো তোমার নীতি কথা। কারেন্টের তার দিয়া কেউ মারে? কেউ বড় অপরাধ করলেও তো এমন করে মারে না। আর তুমি দোষ না করেও তোমাকে এমন করে মারলো। কোনো চোর ধরা পড়লেও তো এমন করে মারে না। তোমাকে কি করে এমনভাবে মার? ওই মীরা না টিয়া, ওই শাকচুন্নিটার জন্যই এমন করতেছে তোমার সাথে। নির্ঘাত শাকচুন্নিটা কান ভারী করছে তোমার নামে, তাই তো রোজ রোজ এমন মারে। বাদ দাও এইসব। তুমি নিশ্চয়ই এখনো না খেয়ে আছো, যাও গিয়ে খেয়ে নাও। আমার খাওয়ার কথা চিন্তা করতেছো? তুমিও তো কিছু খাও নাই এখন পর্যন্ত। তোমার জন্য খাবার নিয়ে আসি? না রে বোন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন। তলপেটটায় ভীষণ ব্যথা করছে। তার মানে পেটেও মেরেছে? দেখি এদিকে ফিরো তো। আরে না, পেটে মারেনি, এমনিই ব্যথা করছে হয়তো। তুমি বরং যাও, গিয়ে নাস্তা করে নাও। এতক্ষণ ধরে খালি পেটে থেকো না। আমি এখন ঠিক আছি, আমার জন্য তোমার টেনশন করতে হবে না। আমাকে খাইতে কইতেছে, নিচে খালি পেটে থাইকা আমারে কইতেছে এতক্ষণ ধরে খালি পেটে থেকো না, তুমি শুইয়া থাকো, আমি তোমার জন্য সহ খাবার নিয়ে আইতাছি। বলেই নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নেহা ডেকেও কোনো লাভ হলো না। নেহার ডাক শুনেও না শোনার ভান করে চলে গিয়েছে ঋতু। নেহা লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেভাবেই শুয়ে রইল। আর কতদিন এমন ভাবে সহ্য করতে হবে ওকে? আল্লাহ যে কখন এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে ওকে, সেটা আল্লাহই ভালো জানে। বাদে খাবারের প্লেট হাতে নিয়ে ঋতু পাশে এসে বসতেই নেহা বলে উঠল, তুমিও না? আমি তো বলেছি আমার খেতে ইচ্ছে করছে না, তারপরও শুধু শুধু কষ্ট করে আনতে গেলে কেন? বেশি কথা কইও না তো, আসো আমি সাহায্য করতেছি। উঠে বসতে, অল্প করে হলেও খাইয়া লও। আমি ওষুধ নিয়ে আইছি, খাবার না খাইলে ওষুধ খাইতে পারবা না আবার। বলেই ঋতু নেহার ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে শাড়িটা ঠিক করে উঠে বসতে সাহায্য করলো। নেহাও জানে এখন ঋতুকে কিছু বললেও সে শুনবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে ঋতুর সাহায্যে উঠে বসলো। নাস্তা করা শেষ হলে ঋতু নেহাকে ওষুধ খাইয়ে দিল। তারপর নেহাকে শুয়ে থাকতে বলে সে প্লেট নিয়ে চলে গেল। ঋতু চলে গেলে নেহা আবার শুয়ে পড়ল। এতক্ষণ ঋতু ছিল বলে তাতে দাঁত চেপে পেটের ব্যথাটা সহ্য করলেও এখন যেন আর সহ্য করতে পারছে না নেহা। পেটটা চেপে ধরে টুকরি কেঁদে উঠল সে। পেটের মধ্যে যেন সবকিছু তলা পাকিয়ে একসাথে হয়ে যাচ্ছে। আসলে জয় লাঠিটা এমন ভাবে মেরেছিল যে সোজা তল পেটে গিয়ে লেগেছে।
আর লাচ্ছিটা এত জোরে ছিল যে নেহার মনে হলো লাচ্ছিটা খেয়ে ওর পুরো শরীরের সমস্ত শক্তি মুহূর্তেই কমে গেছে। ঋতুকে তখন মিথ্যে বলার কারণ হচ্ছে নেহা জানে ঋতু পেটে লাথি দেওয়ার ব্যাপারটা জানলে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ত। তাই নেহা ইচ্ছে করে ওকে মিথ্যা বলেছে যে পেটে মারেনি। নেহা ঘন্টা দুয়েকের মতো শুয়ে থেকে যখন নিজেকে একটু ভালো ফিল করলো তখন আর শুয়ে থাকতে পারলো না। কোনো মতে শোয়া থেকে উঠে মাদুরটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে আসলো, কারণ এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে। রায়হান সাহেব আর জয় দুপুরে খেতে না আসলেও শায়লা বেগম আর জেসির জন্য ফ্যামিলির নাস্তা রান্না করে রাখতে হয়। ঋতু তখন রান্নাঘরে তরকারি কাটছিল। নেহাকে রান্নাঘরে আসতে দেখিয়ে ঋতু অবাক হয়ে বলল, ভাবি তুমি এখানে শুইয়া না থাইকা এখানে আসতে কে কইছে? বারে রান্না করতে হবে না, শুয়ে থাকলে কি করে হবে? ভাবি তুমি আসলে কি কওতো? নিজের শরীরের জন্য বিছানা থাইকা উঠতে পারতেছো না, আর এখন আইসো রান্না করতে? তুমি কি মানুষ নাকি রোবট সুফিয়া? নেহা গিয়ে ঋতুর পাশে একটা মোড়া টেনে বসে পড়ল, তারপর হেসে বলল, আমি মানুষই, রোবট নই, বুঝলি? এখন একটু ভালো লাগতেছে তাই উঠে আসলাম। আর তাছাড়া মা আর জেসি যদি জানতে পারে আমি রান্না না করে তুমি করতেছো, তাহলে বুঝতেই পারছো কি হবে। তাই বলে তুমি এই শরীর নিয়ে রান্না করবে? পাল খারাপ হলে তো করতেই হবে, তুমি টেনশন করো না, আমি এখন ঠিক আছি। সে তো দেখতেই পাইতেছি এমন ভালো আছো যে এখনো ভালো করে হাঁটতেই পারতেছো না। আর গরমের মধ্যে এমন লম্বা হাতা ব্লাউজ পরে আসো কেন? শীত তো রাতে লাগে, এখন তো গরম পড়তেছে। হাতের আঘাতগুলো যাতে বড় সাহেবের চোখে না পড়ে তার জন্যই এমন লম্বা হাতা ব্লাউজ পরছো, তাই না? বাবা দেখলে প্রবলেম হয়ে যাবে অনেক। সামান্য যদি চোখেও পড়ে না তাহলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে, আর আমি চাই না আমার জন্য এমন কিছু হোক। ঋতু তাচ্ছিল হাসলো, হেসে বলল, পুরো বাড়ি মাথায় তুলবে বলে আঘাতগুলো ঢাইকা রাখতেছো নাকি ছোট সাহেবকে বাঁচাইতে চাইছো? কোনটা? আমার তো মনে হচ্ছে বড় সাহেব যেন ছোট সাহেবের এই কুকীর্তিটা না দেখে, তার জন্যই তুমি এমন লম্বা হাতা ব্লাউজ পরেছো। নেহা কিছু বলল না, কারণ ঋতুর কথাগুলো একদম ঠিক। তাই ঋতুর কথার পিছিয়ে কিছু বলার জন্য খুঁজে পেল না নেহা। কি বা বলবে? এটা যে মানুষটা ওকে রোজ পশুর মতো মারে তাকে সে এখনো ভালোবাসে, আর তাকে বাঁচানোর জন্যই সে এমন করছে। নেহা কিছু না বলে কাজে হাত লাগাতে চাইলে ঋতু বাদ সাধল। ভাবি একদম কিছু হাতে লাগাবে না, যেইভাবে বইসা আছো সেইভাবেই বইসা থাকো। হাত না লাগালে কাজ করব কি করে? রান্না করতে হবে না? তোমার কিচ্ছু করতে হইব না, আমি সব কইরা দিব আজ। তুমি শুধু বইসা বইসা আমাকে দিক নির্দেশনা দাও। কি বলো এসব? তুমি একা হাতে পারবে না সব কাজ করতে, আমাকেও করতে দাও। একদম না, আমি পারবো করতে। তুমিও তো আমার শরীর খারাপ লাগলে তখন একা হাতে সামলাও, এখন আমি কেন পারবো না? আমার কাজ আর আমার কথা আজ শুনতেই হইব তোমায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি একদম চুপচাপ বইসা থাকো। আর কোনো উপায় না পেয়ে অগত্যা বসে রইল। তবে একেবারে হাত তুলে বসে থেকেছে তাও কিন্তু নয়, ঋতুকে বসে বসে টুকটাক কাজ করে দিচ্ছে। কারণ নেহা বসে বসে কাজ দেখার মতো মেয়ে না। কেউ কাজ করবে আর সে বসে বসে দেখবে, এমন হতেই পারে না। নেহা বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও সে কখনো নিজেকে আড়ালের ঘরের দোলালি ভাবেনি। সব সময় মায়ের হাতে হাতে কাজ করত, সব সময় নিজেকে সবকিছুতে মানিয়ে নিতে পারার মতো করে গড়ে তুলত। এমনকি মাকে কাজ করতে না দিয়ে ঘরের কাজগুলো নিজে করার চেষ্টা করত। আর এই জন্যই হয়তো এখানে এসে এমন একটা পরিবেশে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয়নি নেহার। রান্নাটা শেষ হয়ে এলে নেহা রুমে গিয়ে গোসল করে নামাজ পড়তে বসলো। গোসল করতে গিয়েছে। নেহা ধর্মীয় দিকগুলো বরাবরই খুব ভালোভাবে পালন করে। যাই হয়ে যাক, নামাজটা যেন কিছুতেই বাদ দিতে চায় না নেহা। নামাজ পড়ে শায়লা বেগম আর জেসিকে খেতে দিল, নিজেরাও খেয়ে নিল। নামাজ পড়ে নিজেরাও খেয়ে নিল নেহা আর ঋতু। শায়লা বেগম আর জেসি সকালের দিকে তেমন বাইরে যায় না, বেশিরভাগ বিকেলের দিকেই বাইরে যায়, আর তাও সন্ধ্যার আগে আগে আবার ফিরে আসে। কারণ রায়হান সাহেব মেয়ে আর স্ত্রীর এমন বাইরে যাওয়াটা পছন্দ করেন না। ওনার ভয়ে শায়লা বেগম আর জেসিও বাইরে থেকে সন্ধ্যার আগে আগে ফিরে আসে, যেন রায়হান সাহেব কিছু বুঝতে না পারে। নেহা দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল, আর শুয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম এসে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙলো সন্ধ্যার আগ মুহূর্তে। নেহার ঘুম ভেঙে জানলার দিকে চোখ যেতে অবাক হলো, অন্ধকার হয়ে আসছে। তাহলে কি সন্ধ্যা হয়ে গেছে? দ্রুত সামনের দেয়াল ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিল নেহা। 5:10 বাজে, তার মানে
আসরের নামাজের টাইম চলে গেছে, কারণ এখন দিন ছোট হয়, আসরের আজান 4টার আগেই দিয়ে দেয়, আর তাই এখন পড়লেও কাজা পড়তে হবে। নেহার নিজের উপরেই রাগ হলো। ফুর, কেন যে শুতে গেলাম, না শুনলে তো আর ঘুম আসতো না। ঘুমিয়ে পড়ায় এখন নামাজটাও কাজা হয়ে গেল। কি করা যায়, মাগরিবের নামাজের সময় পড়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ভাবি, ঘুম ভাঙছে? আসরের সময় পেরিয়ে গেছে। তুমি আমাকে ঘুম থেকে ডাকোনি কেন? আসরের নামাজটা সহ এখন একসাথে পড়তে হয়েছে। শীতের দিনে ঘুমানোতে গাটাও ম্যাচ ম্যাচ করছে। আমি ইচ্ছে কইরাই ডাকিনি, কারণ ব্যথার ওষুধ খাইলে ঘুম হয় খুব, তাই আমি ভাবলাম তোমাকে ডাকা উচিত হইব না। এই জন্যই তো রুমে গিয়া তোমারে ঘুম দেখে ফেরত আসলাম। তবে নামাজের কথা মনে ছিল না, তার জন্য দুঃখিত। নামাজের কথা মনে থাকলে ডাইকা দিতাম। আচ্ছা, তোমার না গা ম্যাচ ম্যাচ করতেছিল বললা? এই নাও, তোমার জন্য চা বানিয়ে রেখেছি, তুমি আইলে একসাথে খাবো। বলো। তাই নাকি? হ্যাঁ, এই মুহূর্তে চাটা খুব প্রয়োজন ছিল। আমি জানতাম, তাই তো বানাই রাখছি। ঋতু, হ্যাঁ কও ভাবি। তোমার ম্যামরা কি এসেছে? না ভাবি, নবাবের বেটিগুলো এখনও আসে নাই। হয়তো ওদের মামিয়ের এখনও ঘোরা হয়নি। আইব হয়তো ওদের পার্টি টাটি শেষ হলে। ভাগ্যিস বড় সাহেব শক্ত মানুষ ছিলেন, নয়তো ওনাকে ওরা মামিয়ে তো নাকে দড়ি দিয়ে ঘোরাতো। বিশ্বাস করো ভাবি, আমি বড় সাহেবের জন্য মনে মনে অনেক দোয়া করি, যেন উনি অনেক বছর বাঁচেন। বড় সাহেব সত্যিই অনেক ভালো একজন মানুষ। তুমি ঠিকই বলেছো, বাবার মতো মানুষ হয় না। উনি সত্যি অনেক বড় মনের একজন মানুষ। উনি আছেন বলেই হয়তো আমি এই বাড়িতে এখনো টিকে আছি। উনি না থাকলে তো এই বাড়ির কাজের মেয়ে হিসেবেও আমি থাকতে পারতাম না। মানুষটা সত্যি অনেক ভালো। খাওয়া শেষ হলে নেহা আর ঋতু হাতে হাত ধরে রাতের রান্নাটা করে নিল। যদিও নেহাকে ঋতু অনেক বাধা দিয়েছিল রান্না না করার জন্য, কিন্তু নেহা কোনো বাধাই শোনেনি, কারণ তার একটাই কথা, সে এখন পুরোপুরি সুস্থ, আর তাই রান্নাটা সেই করবে। ঋতু শেষমেশ আর কিছু বলতে না পেরে নেহার কাছে হার মেনে নিল। আর রান্নাটা শেষ করে যখন নেহা আর ঋতু কিচেন থেকে বেরিয়ে নিজ নিজ রুমে যেতে নিচ্ছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। মা মেয়ে দুজনকে দেখিয়ে ঋতু মনে মনে হাজারটা গালি দিয়ে দিল মুহূর্তেই, কারণ ওদের শুনিয়ে শুনিয়ে তো আর গালি দিতে পারবে না, তাই মনে মনেই রাগটা ঝাড়ছে। আর ঋতুর রাগের একটাই কারণ, তা হচ্ছে ওরা মা মেয়ে এখন আবার ওর নেহা ভাবিকে রান্নাঘরে পাঠাবে ওদের জন্য কফি বানানোর জন্য, যেটা ঋতুর মোটেও পছন্দ না। মেয়ে মানুষ হয়ে অন্য মেয়েকে দিয়ে ছেলেদের মতো এটা ওটা করাতে লজ্জা লাগে না ওদের? এক কাপ কফিও কি ওরা মা মেয়ে করে খেতে পারে না? নেহা ভাবিকে দিয়ে কেন সব করায়? এই জন্যই ঋতু ওদের উপর যত রাগ। ঋতুর ধারণাই ঠিক হলো। ঘরে ঢুকেই জেসি নেহাকে দেখে দাম্ভিকতার স্বরে বলে উঠল, এই যে ভাবি সাহেবা, এখনই আমার আর মমের জন্য 2 কাপ কফি নিয়ে এসো তো, আমরা রুমে যাচ্ছি। বলেই মা মেয়ে দুজনে গলা ফাটিয়ে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠে নিজেদের রুমে চলে গেল। নেহা আর কোনো উপায় না পেয়ে লম্বা একটা শ্বাস ফেলে আবারও কিচেনের দিকে যেতে লাগলো, কারণ ওদের কথা মতো যদি এখন কফি নিয়ে যাওয়া না হয়, তাহলে কথাটা জয় বাড়ি আসার আগেই ওর কানে পৌঁছে যাবে। আর জয় বাড়ি এসে কি করবে সেটা নেহা ভালো করেই জানে। নেহাকে কিচেনের দিকে যেতে দেখি ঋতু দৌড়ে এসে নেহার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, ভাবি, একটা কাজ করতে পারবা? নেহা কিচেনে ঢুকতে ঢুকতে বলল, কি কাজ? ঋতু এবার আরেকটু নেহার গা ঘেঁষে আস্তে করে বলল, তুমি ওদের মামিয়ের কফির মধ্যে বিষ মিশিয়ে দিয়ে খাইতে পারবা? নেহা অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলল, ঋতু, তুমি এসব কি বলো? তুমি ওদের কেন মারবে? কেন আবার? ওই নবাবের বেটিগুলো যে তোমারে রোজ রোজ কথা শোনায় আর মায়ের খাওয়ার জন্য। আমার তো ইচ্ছে করতেছে এখনই কি আর 2টারে গলা টিপা মাইরা ফেলি। যেমন মা তেমন মেয়ে, রাক্ষসের ডাইনি কোথাকার। কফি বানানোয় মনোযোগ দিয়ে বলল, ঋতু, এইভাবে বলতে নেই। মানুষ কখনো রাক্ষস ডাইনি এসব হয় নাকি? মানুষ মানুষই হয়। আর তাছাড়া তুমি জানো না, মানুষকে হত্যা করার কথা ভাবাটাও পাপ। আরে রাখো তো ওইসব জানাজানি, তোমার মতো আমার অত জানতে হইব না। ওদের আমি দুচোখে সহ্য করতে পারি না। ভাগ্যিস আমাকে বড় সাহেব তোমাকে আনার পর এনেছে, নয়তো আগে জানলে তো আমি একদিনও থাকতাম না এই বাড়িতে। ঋতুর কথা শুনে নেহা হাসলো, হেসে বলল, ঋতু, তুমিও না মানুষের বিরুদ্ধে এমন রাগ পুষে রাখতে নেই। আচ্ছা, তুমি যাও, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কি আর করব, আমি যখন ভালো না ভালো লইয়া থাইকো।
এই বলে গানটা গাইতে গাইতে ঋতু চলে গেল কিচেন থেকে। নেহা ঋতুর যাওয়ার দিকে মুচকি হাসল। মেয়েটা সত্যি অনেক ভালো, ওকে নিজের বোনের মতো করে ভালোবাসে সব সময়। কফি বানানো হলে নেহা 2 কাপ কফি নিয়ে শায়লা বেগম আর জেসি রুমে গেল। মা আসবো। শায়লা বেগম মুখ বাঁকিয়ে বললেন, বুঝছিস এতক্ষণ লাগে 2 কাপ কফি আনতে? ওইখানে রেখে যা। শায়লা বেগমের কথা শেষ হতে না হতেই জেসি বলল, কফিটা জলদি নিয়ে এসো। আরে মম, ইউ নো হোয়াট, ভাবি যে আমার আজ অসুস্থ, তাই হয়তো কফি আনতে একটু লেট হয়ে গেছে। আফটার অল ভাইয়ার আদরটা একটু বেশি হয়ে গেছে যে। শায়লা বেগম অবাক হয়ে মেয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। জেসি মায়ের চাহনিটা বুঝতে পেরে হেসে বলল, মম, তুমি তো জানো না আজকে ভাবিকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। তুমি দেখলে শুধু চেয়ে থাকতে। কেন? কি দিয়ে মেরেছে আজ? জয় তো সচরাচর বেল্ট দিয়েই মারে, আজকে নতুন কিছু দিয়ে মেরেছে? মম, মেরেছে কেন বলছো, বলো কি দিয়ে আদর করেছে। নেহা ওদের মা মেয়ের বিদ্রুপগুলো আর নিতে না পেরে ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে যখনই বের হতে গেল, তখনই জেসি বাদ সাধল। আরে ভাবিজি কই যাও? আমাদের কথা বুঝি সহ্য হচ্ছে না? আগে মমকে বলে তো যাও তোমাকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। নেহা কিছু না বলে মাথাটা নিচু করে রাখল, কারণ ওর যে কিছু বলার মতো নেই। জেসি আবার বলল, জানো মম, আজ ভাইয়া ভাবিজিকে ইলেকট্রিক তার দিয়ে মেরেছে। শায়লা বেগম অবাক হয়ে বললেন, তুই কি করে জানলি? আরে ভাইয়া যখন মারছিলাম তখন ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম। তাই নাকি? হ্যাঁ মম। বাহ, আমার যে কি খুশি লাগতেছে। কি রে ছোট লোকের বাচ্চা, প্রতিদিন মার খেয়েও তোর এই বাড়িতে থাকার শখ মিটছে না? কেন পড়ে আছিস এখনো সেটাই বুঝতে পারছি না। চলে যা না এই বাড়ি থেকে। তুই গেলে আমি আমার ছেলের জন্য মীরাকে আনতে পারবো। তোর মতো ছোট লোকের কি যোগ্যতা আছে যে আমার ছেলের বউ হয়? মীরার যোগ্যতা আছে আমার ছেলের বউ হয়। তুই যত তাড়াতাড়ি বিদায়ী হবে এই বাড়ি থেকে তত তাড়াতাড়ি তোর ভালো হবে। এভাবে মা মেয়ে মিলে আরো 10 থেকে 15 মিনিট কথা শোনানোর পর নেহা ওদের রুম থেকে বেরিয়ে আসতে পারলো। ও আবার রায়হান সাহেব এসেছে বলে নেহার যেন বুক ফেটে কান্না আসছে। আজ স্বামী নামক মানুষটি ওর নয় বলে সবাই কথা শোনাতে পারছে। যদি স্বামী নামক মানুষটি ওর হতো তাহলে কারোই কিছু বলার সাধ্য থাকতো না। একটা মেয়ে আসলে যার দিকে তাকিয়ে পুরো জীবনটা শ্বশুর বাড়িতে কাটিয়ে দেয় সে হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীটাই যদি নিজের না থাকে তাহলে জীবনটা যেন মেঘে ঢাকা আকাশ। রাতের খাবার খেয়ে এসে সবে রুমে ঢুকতো নেহা। জয় আগেই খেয়ে চলে এসেছে রুমে আসতেই ব্যালকনি থেকে জয়ের হাসির আওয়াজ শুনতে পেল নেহা। নেহার বুঝতে দেরি হলো না জয় মীরার সাথে কথা বলছে। নেহা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। তারপর খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা পেতে শুয়ে পড়ল। জয় তখনও কথা বলছে মীরার সাথে। কথাগুলো একটু বড় বড় করে বলায় নেহার কানে অনায়াসে এসে পৌঁছচ্ছে জয়ের কথাগুলো। জয়ের কামন মীরা, তুমিও না এত টেনশন করো কেন বলো তো? আমি তোমার ছিলাম আর এখনো তোমারই আছি, ভবিষ্যতেও তোমারই থাকবো। আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না, বুঝলে? আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি ভেঙে গুড়িয়ে দিব। কথা শুনে মীরা তাচ্ছিল্য হেসে বলল, জয় হাসালে আমায়। এখনো বলবে আমাদের মাঝে কাউকে আসতে দিবে না? অলরেডি একজন এসে বসে আছে, তারপরেও এই কথা কিভাবে বলো তুমি? তুমি কি ওই গেও ছোট লোকটার কথা বলছো? ডোন্ট ওয়ারি ডিয়ার, খুব তাড়াতাড়ি ক্লোজ করব ওর চ্যাপ্টারটা। তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি? ওকে তো আমি শুধুমাত্র ড্যাডের জন্যই সহ্য করছি, নয়তো কবেই রাস্তায় ছুঁড়ে মারতাম। এনিওয়ে, আজ রাখছি, কাল দেখা হবে। সি ইউ। সেম টু ইউ। এসে কল কেটে দিল। নেহার সাথে যত রাগারাগি করুক বা যত মন খারাপই থাকুক, মীরার সাথে কথা বললে যেন জয়ের সব রাগ পানি হয়ে যায়। ওর সাথে কথা বললে যেন সব মন খারাপ দূর হয়ে যায়। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিজের চেয়েও বেশি ভালোবাসে। জয়ের কথাগুলো শুনেই নেহার চোখ থেকে 2 ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। যদিও এসব নেহার রোজই শোনে, তবুও যেন মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। কেন যেন যতবার জয়কে মীরার সাথে এসব কথাগুলো বলতে শুনে ততবার মনে হয় নেহার কথাগুলো এই প্রথম শুনছে। আসলেই ওকে ছুঁড়ে ফেলে দিবে ওর লাইফ থেকে। নেহাকে কি সত্যি ওর জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দিবে?
কিন্তু সে যাবে কোথায়? বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বের করে দিলে সেই মেয়েটার স্থান কোথাও হয় না, এমনকি বাবা মাও তখন পর করে দেয়। জয় যদি ওকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে সে যাবে কোথায়? বাবার বাড়িতে গিয়েও তো থাকতে পারবে না। সমাজ, পাড়া, প্রতিবেশী সবাই বাবা মাকে কথা শোনাবে, বাবা মায়ের মুখে থুতু দিবে সবাই। তখন কি হবে ওর? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নেহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। সময় বহমান, সময় তার নিজস্ব গতিতেই চলে। কেউ সময়কে ধরে রাখতে বা বেঁধে রাখতে পারে না, এলেও ধরে রাখা সম্ভব না। সময়ের সাথে সাথে মানুষের জীবনও থেমে থাকে না, নেহার জীবনও থেমে থাকছে না। ভালো খারাপের মধ্য দিয়ে চলে যাচ্ছে তার জীবন। মাঝখানে কেটে গিয়েছে আরো মাসখানেকের মতো। শাশুড়ি ননদের বাজে কথা আর জয়ের রোজ মার খাওয়াতে পার হচ্ছে নেহার দিন। আজকাল নেহার নিজের জীবনের প্রতি রাগ হয়। সে এখনো বেঁচে আছে আর কেন যে সে মরে যাচ্ছে না এই ভেবেই নিজের উপর খুব রাগ হয়। কখন যে আজরাইলের ওকে চোখে পড়বে সেই দিনের অপেক্ষায় আছে সে। নিজের এই অভিশপ্ত জীবনটার উপর সে খুবই বিরক্ত। সময়টা সন্ধ্যা 7টা। প্রতিদিনের মতো আজও নেহা আর ঋতু সবে রাতের রান্নাটা শেষ করে যে যার রুমে গিয়েছে। নেহার রুমে এসে ওয়াশরুমে ঢুকে গেল। রান্না করে এসে হাত মুখ না ধুলে যেন নিজেকে ময়লা ময়লা লাগে। খানিক বাদেই ঈশার আজান হবে, তাই নেহা হাত মুখ ধোয়ার সময় একবারে উজু করে বেরিয়ে আসলো। তারপর কিছু সময় কোরআন তিলাওয়াত করে ঈশার আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিল। 8টার দিকে রায়হান সাহেব বাসায় ফিরলেন। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল আর নেহা ওদেরকে কফি দিচ্ছিল। আজ কেন যেন মামি সন্ধ্যায় কফিটা দিতে নিষেধ করে এখন টিভি দেখার সময় দিতে বলল। নেহাও তাই করল। রায়হান সাহেব এসে কারোর সাথে কোনো প্রকার কথা না বলেই বরং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নেহাকে উদ্দেশ্য করে বললেন, নেহা মা আমার জন্য এক কাপ চা নিয়ে রুমে আয় তো। বলেই রায়হান সাহেব দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। নেহাও শ্বশুরের জন্য চা বানাতে কিচেনে চলে গেল। মিনিট 5 পর নেহা চা বানিয়ে রায়হান সাহেবের রুমে গেল। বাবা আসবো। রায়হান সাহেব তখন ফ্রেশ হয়ে এসে সবে বিছানায় বসেছিলেন। নেহার কণ্ঠ শুনেই দরজার দিকে তাকালেন, হেসে বললেন, আয় মা ভেতরে, অনুমতি নেওয়ার কি আছে? নেহা ধীর পায়ে হেঁটে রায়হান সাহেবের সামনে গিয়ে চায়ের কাপটা রায়হান সাহেবের দিকে এগিয়ে দিল। এই নিন বাবা আপনার চা। রায়হান সাহেবও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে নরম গলায় বললেন, বস মা, তোর সাথে কিছু কথা বলার আছে। নেহাও কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে শ্বশুরের পাশে বসে পড়ল। রায়হান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, নেহা মা তোকে একটা কথা। জানি বাবা, আপনি যখন চা নিয়ে রুমে আসতে বলেছিলেন তখনই বুঝেছিলাম আপনি কিছু বলবেন, নয়তো চা তো আপনি নিচে গিয়েও খেতে পারতেন। আপনি আগে চাটা শেষ করুন, তারপর যা বলার বলবেন, নয়তো আপনি কথা বলা শুরু করলে চায়ের কাপটা এক পাশে রেখে কথা বলতেই মনোযোগ দিবেন, তখন চায়ের কথা মনেই থাকবে না আপনার। তাই আগে চাটা খেয়ে নিন, আমি এখানেই আছি। রায়হান সাহেব হাসলেন। মেয়েটা ওনার সবকিছুই খেয়াল রাখে, ওনার কোন জিনিস কেমন করে চায় সবই যেন না বলতেই বুঝে যায়। আর এই জন্যই তো এই মেয়েটাকে উনি এত ভালোবাসেন। এসোতেই চায়ের কাপটা হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর রেখে নেহার দিকে দৃষ্টি রাখলেন রায়হান সাহেব। নেহাও শ্বশুরের সিরিয়াসনেস দেখে মনোযোগ দিয়ে চেয়ে রইল শ্বশুরের মুখ পানে কি বলে তা শোনার জন্য। রায়হান সাহেব কিছু সময় নীরব থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠলেন, নেহা মা, আমি আজ অনেক আশা নিয়ে একটা কথা বলবো তোকে। আশা করি তুই আমাকে নিরাশ করবি না। কি কথা ভাবা? কি কথা বাবা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই আপনার কথা রাখবো। কি কথা বলুন। মা, জয় তো তোর সব কথাই শোনে। তোকে বিয়ে করার পর থেকে ও অনেক বদলে গিয়েছে। আমার আগের বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা ছেলেটা তোকে আনার পর থেকে রাত 10টার আগেই ঘরে ফিরে আসে। আমি জানি জয় তোকে অনেক ভালোবাসে, আর এটাও জানি তুই কিছু বললেই সে না করবে না। দেখ মা, আমার বয়স হচ্ছে, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। এই বয়সে বিজনেসটা একা হাতে সামলানো কতটা কষ্ট বুঝতেই তো পারছিস। তাই আমি চাই জয় আমার বিজনেসটা নিজেই দেখাশোনা। আমি জানি ওদের কথা ফেলবে না। প্লিজ মা, তুই একটু বিষয়টা বুঝিয়ে বল। চাইলে আমি বলতে পারতাম ওকে, কিন্তু আমি চাই ও নিজ থেকে আমাকে এসে বলুক। আর এটা সম্ভব হবে তুই ওকে বুঝিয়ে বললে। বল মা, আমার এই একটা আবদার রাখবি তুই? বলতে বলতে রায়হান সাহেব নেহার সামনে হাত জোর করে বললেন। নেহা শ্বশুরের কথাগুলো শুনে রীতিমতো বাকরুদ্ধ। এই মুহূর্তে সে কি বলবে বা কি বলা উচিত ওর কিছুই বুঝতে পারছে না, কারণ সে নিশ্চিত যদি এই কথাটা জয়কে বলে
তাহলে ওর গায়ে হাত তুলতে জয় দুইবার ভাববে না। কিন্তু রায়হান সাহেবেরও তো কোনো দোষ নেই, উনি তো চাইতেই পারে ওনার ছেলেও যেন অন্য 10টা ছেলের মতো বাবার বিজনেস দেখাশোনা। আপনি তো জানেন না ওনার ছেলে বউয়ের সাথে কেমন আচরণ করে, আর তার কারণ হচ্ছে নেহাই এই সম্পর্কে শ্বশুরকে কিছু জানায় না। আর জয়ও বাবার সামনে বরাবরই ভদ্র আর সুশীল একজন ছেলে, তাই জয়ের নেহার সাথে করা আচরণগুলো সহজেই রায়হান সাহেবের অগোচরে থেকে যায়। ফলে রায়হান সাহেব মনে করেন ওনার ছেলে বউকে অনেক ভালোবাসে। নেহার বুঝে আসছে না বাবাকে কিভাবে বলবে যে জয়কে সে এই কথাটা বলতে পারবে না, কারণ জয় কিছুতেই ওর কথা শুনবে না, উল্টো ওকে আরো মারধর করবে। কিন্তু রায়হান সাহেবকেও না বলার উপায় নেই, কারণ নেহা যদি জয়কে কথাটা বলতে পারবে না বলে তাহলে হয়তো রায়হান সাহেব সন্দেহ করবেন। নেহা দিক বিদিক শূন্য হয়ে যখন কি বলবে ভাবছিল, তখনই রায়হান সাহেব আবারও বলে উঠলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? পারবে না এই বুড়ো বাবাটাকে একটু রেস্ট দিতে? কেন পারবো না বাবা, আমি বলবো জয়কে। আপনি একদম টেনশন করবেন না, দেখবেন আপনার ছেলে কাল সকালেই নাস্তার টেবিলে আপনাকে নিজের মুখে বলবে অফিস যাওয়ার কথা। আমার উপর ভরসা রাখুন। নেহার কথা শুনে রায়হান সাহেবের মুখে প্রশস্ত হাঁটি ফুটল। নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, থ্যাঙ্কস মা, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না, তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তাই তো ওর মাকে না বলে তোকে দিয়ে বলাচ্ছি। কাল সকালের অপেক্ষায় রইলাম তাহলে। আচ্ছা বাবা, আমি তাহলে আসছি, আপনি কিছু সময় বিশ্রাম নিন। আচ্ছা মা। নেহা চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসলো রায়হান সাহেবের রুম থেকে। তবে মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিভাবে সে এই কাজটা করবে, কিভাবে জয়কে বলবে যে ও যেন এদিক সেদিক না ঘুরে বাবার বিজনেসটা দেখাশোনা করে, তবে বলবে এইসব। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলে নেহা আর ঋতু ডাইনিংটা গুছিয়ে নিজেরাও কিচেনে গিয়ে খেয়ে নিল। তারপর কিচেনের কিছু টুকটাক গোছগাছ করে নিজেদের রুমে চলে গেল। নেহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। জয়কে এই সময় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো নেহা, কারণ সে তো এই সময় ব্যালকনিতে ড্রিঙ্ক করে। পর মুহূর্তে মদের ঘ্রাণ নাকে আসতে মনে পড়লো আজ তো সে প্রতিদিনের থেকে একটু দেরি করে রুমে এসেছে, তো এই সময়ের মধ্যে জয় ড্রিঙ্ক করা হয়ে গেছে। নেহাকে রুমে আসতে দেখে জয় এক নজর নেহার দিকে তাকিয়ে আবারও নিজের মোবাইল টিপায় মনোযোগ দিল। ড্রিঙ্ক করার পরেও এমন নর্মাল থাকে যে ওকে দেখে বোঝার উপায় নেই ও একটু আগে ড্রিঙ্ক করেছে। নেহা মনে মনে সাহস সঞ্চয় করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। শ্বশুরের বলা কথাটি বলার জন্য বার কয়েক মুখে এনেও যেন আবার ভেতরে ঢুকিয়ে ফেললো, আর যেন মুক্তি বের হতে চাইছে না কথাটা। কিন্তু ও যে রায়হান সাহেবকে কথা দিয়েছে জয়কে বুঝিয়ে বলবে বলে, নেহা বার কয়েক শুকনো ঢুক দিলে মাথা নিচু করে ভীতু গলায় বলল, শুনছেন, আপনাকে একটা কথা বলার ছিল। জয় জানতো নেহা ওকে কিছু বলার জন্যই এখানে এসে দাঁড়িয়েছে, তাই তো মোবাইলের দৃষ্টি রেখেও কর্ণপাত্রা নেহার দিকেই রেখেছিল। নেহার মুখ থেকে কথা বেরিয়ে আসতেই সে মোবাইলটা বালিশের পাশে রেখে নেহার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নেহাকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল, পর ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা কি আমাকে বলবি নাকি ফ্লোরকে বলবি? নেহা চমকে তাকালো, আমতা আমতা করে বলল, মানে আপনাকে? না মানে ফ্লোরের দিকে তাকিয়ে বলছিস তো, তাই ভাবলাম কথাটা কাকে বলতে চাইছিস, আমাকে না ফ্লোরকে? নেহা এবার ফাঁকা একটা ঢোক গিলে বলল, কে বলার ছিল? বল কি কথা? তার আগে আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন, রেগে যাবেন না প্লিজ। নেহার কথা শুনে জয় বেশ বিরক্ত বোধ করলো, রাগী কণ্ঠে বলল, ন্যাকামি না করে কি বলবি বল। নেহা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এবার বলতে শুরু করলো, আসলে বলছিলাম যে দেখুন, বাবার বয়স হয়েছে, ওনার এবার ঘরে বসে কাটানোর সময়। আপনি যদি ওনার বিজনেসটা দেখাশোনা করতেন তাহলে উনি এই বয়সে একটু বিশ্রাম নিতে পারতেন। আমি জানি আমার এটা বলার অধিকার নেই, আর এটাও জানি আপনি আমার কথা রাখতে বাধ্য নন। তাই বলছিলাম যে আমার কথায় নয়, বাবার কথা ভেবে অন্তত বাবার বিজনেসটা নিজের হাতে তুলে নিন। উনি চাইছেন আপনি যেন ওনার বিজনেসটা নিজের হাতে সামলান, কিন্তু আপনাকে বলতে সংকোচ বোধ হচ্ছে, তাই আমাকে বললেন যেন আমি আপনাকে বুঝিয়ে বলি। প্লিজ। বাবা বলল বুঝিয়ে বলতে, আর তুইও নাচতে নাচতে চলে আসলি আমাকে বুঝিয়ে বলতে। হা হা হা, হাসালি আমায়। তোর কি যোগ্যতা আছে যে আমাকে বুঝিয়ে বলবি? আর সবচেয়ে বড় কথা হলো তুই আমার কে যে আমাকে বুঝিয়ে বলবি আর আমি রাজি হয়ে যাব? তার চেয়েও বড় কথা হলো তুই ভাবলি কি করে আমি তোর কথায় রাজি হয়ে যাব? নেহা ভেবেছে জয় ওকে শোয়া থেকে উঠে গিয়ে মারবে,
তাই মাথা নিচু করে কথাগুলো বলছিল। কিন্তু জয়ের কথা শুনে অবাক হয়ে জয়ের দিকে তাকালো। জয় শোয়া থেকে উঠে বসেছে, তখন বিছানায় বসেই বলল, আচ্ছা, আমি যদি তোর কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আমার কথা নয়, বাবার কথা। হ্যাঁ সেটাই, আমি যদি বাবার কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আপনি কি চান বলুন, আমি আপনার সব কথা রাখবো। আপনি যেটা বলবেন সেটাই করব। ওকে ফাইন, তাহলে আমাদের মধ্যে ডিল হয়ে যাক একটা। ডিল? হ্যাঁ ডিল, আমি ড্যাডের বিজনেসটা দেখাশোনা করব। ইনফ্যাক্ট আমি কালকে ড্যাডের বিজনেসে জয়েন হব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। আচ্ছা কি শর্ত বলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। শিওর? ওকে ফাইন, আমি কাল থেকে অফিসে যাব, তবে আমি কাল অফিস থেকে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি। আই মিন আমি অফিস জয়েন হব আর তুই আমার জীবন ছাড়বি। আর সহজভাবে যদি বলতে যাই তাহলে বলবো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। এখন বল, আমার শর্তে রাজি আছিস? কথা শুনে নেহা যেন 440 ভোল্টের ঝটকা খেল। নেহা জানতো জয় ওর কথার বিপরীতে মারাত্মকভাবে রিয়েক্ট করবে, কিন্তু নেহা ভাবতেও পারেনি জয় ওকে এমন একটা কথা বলবে। নেহা যেন জয়ের কথা শুনে পাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। কোনো কথা এই মুহূর্তে বের হচ্ছে না ওর মুখ দিয়ে, শুধু চোখগুলো জলে ভরে উঠেছে। নেহার নীরবতা দেখিয়ে জয় আবারও বলে উঠল, কি হলো, এখন চুপ হয়ে গেলি কেন? তখন তো খুব বলছিলি আমি যেটা বলবো সেটা করবি, তবুও আমি যেন ড্যাডের ইচ্ছেটা পূরণ করি। এখন তাহলে চুপসে গেলি কেন? যেটা পারবি না সেটা কখন আমার সামনে বলতে আসিস না, শুধু শুধু চাপা মার। আমি আপনার শর্তে রাজি। জয় যেন নেহার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। আসলে নেহার মুখ থেকে সে এই কথাটা শুনবে আশা করেনি। সে তো ভেবেছিল নেহাকে এটা বললে নেহা ওকে বিজনেসের ব্যাপারটা নিয়ে আর কিছুই বলবে না, কিন্তু নেহা যে জয়ের শর্তে এমন রাজি হয়ে যাবে জয় সেটা কল্পনাও করেনি। নেহা আবারও বলে উঠল, আপনার শর্তে আমি রাজি আছি। আপনি কাল অফিস থেকে আসার পর আমাকে আর এই বাড়িতে পাবেন না। আপনি আসার আগেই আমি চলে যাব। নেহার চলে যাওয়ার কথা শুনে জয়ের মনে যেন আনন্দের লাড্ডু ফুটতে লাগলো। এই তো সুযোগ এই কেউ ছোট লোকটাকে বিদায় করার। জয় যেন কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। নেহা ওর জীবন থেকে চলে যাবে কথাটা ভাবতেই যেন খুশিটা আকাশ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু খুশিটা চেপে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শুধু চলে গেলেই তো হবে না, আমার ডিভোর্স চাই। তোর কি বিশ্বাস আছে যে চলে গিয়ে আবার ফিরে আসবি না? তাই আগে ডিভোর্স দিবি, দেন চলে যাবি, অ্যান্ড দেন আমি ড্যাডের অফিসে জয়েন হব। আফটার অল ডিল বলে কথা, একটা সাইন না হলে অন্যটা সাইন কি করে হবে? ভয় পাবেন না, আমি যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাথে সাইনটাও করে দেব। পারলে কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু একদিনের মধ্যে তো আর ডিভোর্স পেপার রেডি করা যায় না। বাবা চাইছেন কাল সকালে নাস্তার টেবিলে যেন আপনি ওনাকে ওনার বিজনেস দেখাশোনা করার কথাটা বলেন, আর আমার মনে হয় আপনি ওনার ইচ্ছেটাকে পায়ে ঠেলে দিবেন না। ওকে, তাহলে ডিল ফাইনাল। নেহা তাচ্ছিল্য হাসল। তাচ্ছিল্যের হাসিটা মুখে বজায় রেখেই বলল, নেহা তাচ্ছিল্য হেসে ওয়াশরুমে চলে গেল। জয়ও একরাশ খুশি নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। অ্যাটলিস্ট এই কেউ ছোট লোকটাকে ওর জীবন থেকে দূর করতে পারবে। পরদিন সকালে সবাই ডাইনিং এ বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় হঠাৎই জয় গলা খাকারি দিয়ে বলে উঠল, অ্যাকচুয়ালি ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল। জয়ের কথা শুনে সাথে সাথে নেহা চমকে জয়ের দিকে তাকালো। তার মানে জয় সত্যি সত্যি অফিস জয়েন করবে। নেহা অধীর আগ্রহ নিয়ে জয়ের দিকে তাকিয়ে রইল, জয় কি বলবে তা শোনার জন্য। রায়হান সাহেবও ছেলের কথা শুনে ছেলের দিকে তাকালেন, তবে শালা বেগম এবং জেসির কোনো হেলদুল হলো না। ওরা আগের মতোই নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছেন। বল বাবা, কি বলবে? বাবার সম্মতি পেয়ে জয় একটু নড়েচড়ে বসে শান্ত করায় বলল, ড্যাড, বলছিলাম কি তোমার তো বয়স হয়েছে, এখন এই বয়সে এসে তোমার বিজনেস দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে না? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি তোমার বিজনেসটা দেখাশোনা করব। জয়ের কথাগুলো শুনে রায়হান সাহেব আর নেহা খুশি হলো। শায়লা বেগম আর জেসি দুজনেই যেন আকাশ থেকে পড়লো। জয়ের কথা শুনে মামে দুজনেই যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। ওরা ঠিক শুনছে তো, নাকি ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখছে? শায়লা বেগম নিজের অদম্য কৌতূহলটা জমিয়ে রাখতে না পেরে বলেই ফেললেন, জয়, কি বলছিস বাবা তুই এসব? তোর কি মাথা ব্যথা গেছে? তুই বিজনেস দেখাশোনা করবে মানে? তোর এখনো কি বিজনেস সামলানোর বয়স হয়েছে?
এখন লাইফটাকে এনজয় করার সময়, আর তুই কিনা বিজনেস দেখাশোনা করতে চাইছিস। বাবা তোর জবটা আসেনি তো? শায়লা বেগমের কথা শুনে মুহূর্তে রায়হান সাহেবের রাগ উঠে গেল। তিনি রেগে কিছু বলতে যাবেন তার আগেই জয় হাসি মুখে বলে উঠল, আরে মম, আমার জ্বর টর কিছুই আসেনি। আমি যা বলছি একদম ভেবেই বলছি। অ্যাকচুয়ালি কাল যদি নিহা না বুঝাতো আমায়, তাহলে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না এসব। থ্যাঙ্কস নিহা, আমাকে বুঝিয়ে বলার জন্য। নেহার দিকে তাকিয়ে চুপ টিপ মেরে কথাগুলো বলল জয়। নেহা কোনো রিয়েকশন দেখালো না, কারণ সে জানে জয় এসব বাবাকে খুশি করার জন্যই বলছে। আর তাই জয়ের কথা শুনে নেহা খুশি হওয়ার পরিবর্তে তাচ্ছিল্য হাসলো। কত সুন্দর অভিনয় করতে পারে এই মানুষটি। ওকে একটা শর্ট ধরিয়ে দিয়ে বাবার সামনে কত সুন্দর প্রশংসা করার নাটক করছে। রায়হান সাহেব ছেলের প্রতি খুশি হলেন, কারণ ওনার ছেলে ওনারই পছন্দ করা মেয়েটাকে অনেক ভালোবাসে। রায়হান সাহেবের মনে যেন একরাশ ভালো লাগা ছুঁয়ে গেল। রায়হান সাহেব খুশি হলেও খুশি হতে পারলেন না শায়লা বেগম। শায়লা বেগম রাগে কটমট করতে করতে রুমে চলে গেলেন, সাথে চেঁচিয়ে উঠে চলে গেল মায়ের পেছন পেছন। জয়টা দেখে বাঁকা হাসলো। ওর বুঝতে দেরি হলো না মম কেন উঠে চলে গিয়েছে। জয় হাসি মুখে রায়হান সাহেবের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ড্যাড, আমি একটু মমের সাথে কথা বলে আসছি। মম হয়তো রাগ করেছে আমার সাথে। তুই তো জানোই মম কেমন। আসছি, হ্যাঁ।